নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটিতে আমি মাধ্যমিক 2025 পরীক্ষার্থী বন্ধুদের জন্য ইতিহাস বিষয়ের মান 4 এবং 8-এর অধ্যায়ভিত্তিক সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটিকে না কেটে শেষ অবধি দেখো, ভিডিওটির সঙ্গে থাকো, উপকার অবশ্যই পাবে। তোমাদের 100 নম্বরে ইতিহাস পরীক্ষা হবে, 10 নম্বর প্রজেক্ট, বাকি 90 নম্বর লিখিত পরীক্ষা হবে। এবার সবচেয়ে বড় কথা, ইতিহাসে ভালো ফল করবার জন্য সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, ছোট প্রশ্ন তোমাদের কিরকম তৈরি হয়ে আছে তার উপর ডিপেন্ড করছে। তোমাদের টোটালে 58 নম্বর ছোট প্রশ্ন আছে, 1 এবং 2 নম্বর মিলিয়ে। 1 নম্বরে 36টি প্রশ্ন আছে, যেখানে 20টি এমসিকিউ থাকছে এবং বাকি 16 নম্বর ভিএসিকিউ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন, যেখানে শূন্যস্থান পূরণ, স্তম্ভ মিলন, বিবৃতি, ম্যাপ পয়েন্টিং, এক কথায় উত্তর প্রত্যেকটি জায়গায় রয়েছে। এখান থেকে তোমাদের কিন্তু 16 নম্বর রয়েছে। তাহলে 20 এবং 16তে টোটাল 36 নম্বর কিন্তু 1 নম্বরের প্রশ্ন রয়েছে। তোমাদের সবার আগে প্রশ্ন যে 1 নম্বরের প্রশ্নগুলো তোমরা কিরকম তৈরি করেছো, পাঠ্য বই কুটিয়ে পড়েছো তো, প্রশ্নগুলো ভালো করে রেডি করেছো তো? যদি করে থাকো তাহলে কিন্তু ইতিহাস বিষয়ে তোমরা ভালো ফল করবে, নিশ্চিত থাকো। আর সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। তোমাদের 8টি অধ্যায় রয়েছে, প্রত্যেকটি অধ্যায় থেকে 2টি করে 2 নম্বর মিলে টোটাল 16টি 2 নম্বর আসবে। তোমাদের করতে হবে 11টি, এখানে 11 দুগুণে 22 নম্বর। ইতিহাসে ভালো ফল করতে গেলে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলোকে 2-3টি বাক্যে খুব সুন্দরভাবে তোমাদের উপস্থাপন করতে হবে। এই জায়গাটা যদি তোমাদের ঠিকঠাক করে রেডি থাকে 1 এবং 2, তাহলে 4 এবং 8-এ তোমাদের এবার গুরুত্ব দেওয়া প্রয়োজন রয়েছে। এবার 4 এবং 8-এও কিন্তু টুইস্ট রয়েছে। তোমাদের 8টি অধ্যায় রয়েছে, তোমাদের 4টে উপবিভাগ করা হবে 4 নম্বরের জন্য। এবার প্রত্যেকটা উপবিভাগে 2টি করে অধ্যায়, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসবে, আবার তৃতীয় চতুর্থ থেকে প্রশ্ন আসবে, পঞ্চম ষষ্ঠ থেকে প্রশ্ন আসবে, সপ্তম অষ্টম থেকে প্রশ্ন আসবে। 4 নম্বরের ক্ষেত্রে কিন্তু প্রথম অধ্যায় থেকে সেভাবে প্রশ্ন পরীক্ষায় আসে না, দেখা যায়। সেক্ষেত্রে দ্বিতীয় অধ্যায় থেকেই 4 নম্বরের প্রশ্নগুলো বেশি আসে। তবুও টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই তোমাদের কিন্তু প্রথম অধ্যায় থেকে 4 নম্বরের প্রশ্নগুলো দেখতে হবে। মাধ্যমিকের জন্য দেখে যাও, কিন্তু অতটা না, কিন্তু টেস্টের জন্য দেখতে লাগবে। কারণ টেস্টে বিভিন্ন স্কুল রয়েছে, বিভিন্ন শিক্ষকেরা তাদের বিভিন্ন মানসিকতার মাধ্যমে প্রশ্নগুলো উপস্থাপন করবে। তাই প্রথম অধ্যায় থেকে তোমাদের কিন্তু কিছু 4 নম্বর দেখতে হবে। সবার প্রথমে প্রথম অধ্যায়ে তোমাদের কি রয়েছে? ইতিহাস কাকে বলে, ইতিহাসের বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে, বিভিন্ন ধরনের ইতিহাস চর্চাগুলো রয়েছে, কিছু জীবনীমূলক গ্রন্থ রয়েছে, কিছু পত্রিকা রয়েছে, ইন্টারনেট রয়েছে। এবার এখান থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রথমেই আমি বলি। তোমাদের যে জীবনীমূলক গ্রন্থগুলো রয়েছে, যেরকম 70 বৎসর জীবন স্মৃতি, জীবনে ঝরাপাতা, এই পাঠটা তোমাদের দেখতে লাগবে। এবং এরই পাশাপাশি ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠি, এই পাঠটা তোমাদেরকে তৈরি করতে হবে। এটা তোমাদের 2-এও আসতে পারে, 4-এও আসতে পারে, তবে দেখতে লাগবে। এখানে যে সাজেশনটা করবো না, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু 8 এবং 4 থেকে কিন্তু 2 নম্বরে তোমরা পেয়ে যেতে পারো। তাই সাজেশনটিকে মনোযোগ সহকারে শোনো। এবার পত্রিকা রয়েছে কোনটা কোনটা? সোমপ্রকাশ এবং বঙ্গদর্শ। যদিও 2024 সালে কিন্তু পত্রিকা থেকে প্রশ্ন এসেছে দ্বিতীয় অধ্যায় থেকে, তবুও আমার মনে হয় একটুখানি তোমরা টেস্টের জন্য দেখে যেও সোমপ্রকাশ এবং বঙ্গদর্শ। বোঝা গেল? ইতিহাস চর্চার ভিতরে গুরুত্বপূর্ণ রয়েছে নারী সামাজিক ইতিহাস চর্চা, আর একটি তোমরা দেখবে নতুন সামাজিক ইতিহাস চর্চা। বুঝতে পেরেছ? এই পাঠটি তোমরা অবশ্যই দেখে নেবে। আর ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব বা সীমাবদ্ধতা পড়বে। প্রথম অধ্যায় থেকে এই কটি পাঠ তোমাদেরকে অবশ্যই দেখতে লাগবে। তবে আমি একটা কথাই বলবো, বিভিন্ন ধরনের যে ইতিহাস চর্চাগুলো রয়েছে তার কিন্তু প্রত্যেকটা ঐতিহাসিকের নাম, কিছু গ্রন্থের নাম কিন্তু তোমরা দেখে নিখো, 2টা করে গুরুত্ব দেখে নিখো, তাহলে কিন্তু 2 নম্বরের ক্ষেত্রে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। বোঝা গেল? এবার আমরা চলে আসছি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। দ্বিতীয় অধ্যায় তোমাদের খুব গুরুত্ব সহকারে করতে হবে। আর প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো যদি দেখা যায় তাহলে দেখতে পাবে 2017, 2018 মানে প্রত্যেকটি সাল থেকে কিন্তু 2 নম্বর অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন এসেছে। বুঝতে পেরেছ? মানে তোমাদের কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় মিলে কিন্তু 8 নম্বরের প্রশ্ন এসে থাকে একটি জায়গা থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে বেশিরভাগ এসেছে, 2017-তে এসেছে, 18, 19, 20, 22, 23, 24 প্রত্যেকটাতে এসেছে। তাই দ্বিতীয় অধ্যায় থেকে আর একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে, প্রতি বছরের প্রশ্নের সঙ্গে কিন্তু এ বছরের প্রশ্নের সঙ্গে ও বছরের প্রশ্ন কিন্তু সেভাবে মিল পাওয়া যায় না। তাই ডাইরেক্ট প্রশ্ন করে তোমরা যে 8 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, এটা কিন্তু হবার নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 4 নম্বরের কাটা প্রশ্নগুলোকে জোড়া দিয়ে 8 নম্বরের প্রশ্ন আসছে, আর সাজেশন ফ্লপ খায় যায়। তাই তোমাদের অবশ্যই কিন্তু
দেখতে লাগবে, সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখতে হবে। এবছরের জন্য দ্বিতীয় অধ্যায় থেকে 8 নম্বরের যে প্রশ্নগুলোকে তোমরা খুব ভালো করে পড়বে সেটা তোমাদের একটু জেনে নিতে হবে। তোমরা ভাববে স্যার 4 নম্বরের প্রশ্ন বলতে বলতে 8 নম্বরে ঢুকে গেলে কেন? দেখো, আমি সমগ্র সাজেশনটিকে একবারে বলছি, ঠান্ডা মাথায় সম্পূর্ণ ভিডিওটিকে শেষ অবধি দেখো, তোমরা সব বুঝতে পারবে। দ্বিতীয় অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্নগুলোকে আগে বলছি, কারণ এখান থেকে কিন্তু 8 নম্বর থেকে 4-এ আসতে পারে প্রশ্ন। তাই 8 নম্বরগুলো শুনে নাও। 8 নম্বরের প্রশ্নগুলো পড়লে 4 নম্বরের অনেকাংশে তোমাদের তৈরি হয়ে যাবে, এখান থেকে আবার 2 নম্বরও তৈরি হয়ে যাবে। তাই দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে যে প্রশ্নটি সবার আগে তোমরা পড়বে সেটি হচ্ছে ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের বিবরণ দাও, এই আন্দোলনের সীমাবদ্ধতা। এই প্রশ্নটি কিন্তু 4-এও গুরুত্বপূর্ণ আছে, 2-এও গুরুত্বপূর্ণ আছে, 8-এও গুরুত্বপূর্ণ আছে। এরপরে একটা রিপিটেড প্রশ্ন অবশ্যই রামমোহনকে কেন্দ্র করে তোমাদেরকে দেখতে রাখবে যে 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রাজা রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন। অর্থাৎ রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা অর্থাৎ সমাজ সংস্কারের দিকে রাজা রামমোহনকে আমি এখানে হাইলাইট করলাম। তবে মাথায় রাখবে, এবছর কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে রামমোহনের সমাজের থেকে শিক্ষা সংক্রান্ত পাঠটা কিন্তু 4-এ গুরুত্বপূর্ণ রয়েছে। অর্থাৎ যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা, সতীদাহ প্রথা তো সমাজের দিকে চলে গেল, শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা কিন্তু তোমরা 4 নম্বরে অবশ্যই দেখে রাখবে বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা যেটা দেখবে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, এই পাঠটাকে দেখবে। এখানে কিন্তু 4 নম্বর হতে পারে, কলকাতা বিশ্ববিদ্যালয় বলতে পারে, প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে পারে, আবার ওই দিক থেকে সতীদাহ কথা বলতেই পারে 4 নম্বরে। তাহলে এই প্রশ্নগুলো 8-এ তৈরি করলে আমরা 4-এ পারবো, 2-এও পারবো, তাই তো? এবার এই যে পাশ্চাত্যবাদী প্রশ্নটা, এটা কিন্তু ঘুরিয়ে অন্যভাবে বলতে পারে ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তারে সরকারি ও বেসরকারি উদ্যোগ আলোচনা করো, ভারতীয় সমাজ ব্যবস্থায় এর প্রভাব কিরূপ ছিল দেখবে। একটি প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে ব্রাহ্ম সমাজকে কেন্দ্র করে। 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কিরূপ ছিল, ব্রাহ্ম সমাজের বিভাজন কিভাবে ঘটে। ব্রাহ্ম সমাজ কিন্তু 4 নম্বরে আসতে পারে, ব্রাহ্ম সমাজ 8-এও আসতে পারে, গুরুত্বপূর্ণ রয়েছে। অথবা এরকম প্রশ্ন আসতে পারে 19 শতকে বাংলায় সমাজ ও শিক্ষা সংস্কার আন্দোলনের পরিচয়গুলো দাও। আর এখানে বাংলার নবজাগরণটা দেখবে, নবজাগরণের প্রকৃতি সীমাবদ্ধতা। গত বছর বিবেকানন্দ এসেছে, তাই রামকৃষ্ণ পরমহংসদেব, অর্থাৎ 19 শতকের বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা আলোচনা করো, বা রামকৃষ্ণ দেবকে নিয়ে কিন্তু রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয়বাদ, এই পাঠটি কিন্তু বলতে পারে 4 নম্বরের ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে এই পাঠগুলো পড়লে তোমাদের অনেকাংশে 4 তৈরি হয়ে যাবে, 2-ও তৈরি হয়ে যাবে। তাই এই পাঠটাকে গুরুত্ব দিয়ে পড়বে। এবার দ্বিতীয় অধ্যায়ের ভিতরে কি কি রয়েছে, বেশ কিছু পত্রিকা রয়েছে, তো সেই পত্রিকাগুলো তোমাদেরকে দেখতে লাগবে। কি কি পত্রিকা তোমাদেরকে ভালো করে পড়তে হবে? হুতুম প্যাঁচার নকশা, 19 শতকের বাংলার সমাজ চিত্রে হুতুম প্যাঁচা নকশার গ্রন্থ কিভাবে প্রতিফলিত হয়েছে, বা এখানে কিরকম করে বাবু সমাজের পরিচয় পাওয়া যায়, এই পাঠটা তোমাদের দেখতে লাগবে। তোমাদের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এবং গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা দেখতে লাগবে, গুরুত্বপূর্ণ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে আধুনিক চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো, পড়তে হবে। উডের নির্দেশনামা পড়তে হবে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে 2জন বিদেশি রয়েছে, ডেভিড হেয়ার এবং বেথুন সাহেব, এদের ভূমিকা দেখতে হবে। খ্রিস্টান মিশনারিদের ভূমিকা দেখতে হবে। বুঝা গেল? আর একটি প্রশ্ন এখানটা এরকম হতে পারে, লর্ড মেকলেকে কি এই দেশের পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায়? এ কটি প্রশ্ন তোমাদের কিন্তু দেখতে লাগবে। তোমরা বলতেই পারো স্যার অনেকগুলো প্রশ্ন বলে ফেললেন, তাহলে সাজেশনে কি হলো? দেখো বন্ধুরা, মাধ্যমিকের ইতিহাসে ভালো ফল করতে গেলে পুঙ্খানুপুঙ্খ তোমাদের কিন্তু জ্ঞান রাখতে হবে। কোন কোন সেক্টর থেকে কীভাবে প্রশ্নগুলো আসে অবশ্যই দেখতে হবে। আমি ফাইনাল পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেবো, কিন্তু টেস্ট পরীক্ষার জন্য এই পার্টগুলো তোমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে লাগবে, এবং এখান থেকেই শর্টকাট করে ফাইনাল সাজেশন হবে। টেস্ট পেপারের বহু পাতায় এই প্রশ্নগুলো কিন্তু অনেকাংশে তোমরা দেখতে পাবে, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবার চলে আসছে আমরা তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কিন্তু সম্পূর্ণটাই বিদ্রোহের উপর কেন্দ্র করে কিন্তু আসে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্রোহ 8 নম্বরের জন্য সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, এর কারণ, ফলাফল, গুরুত্ব, বৈশিষ্ট্য। আর নীল বিদ্রোহের ক্ষেত্রে 4 নম্বরে একটি প্রশ্ন হচ্ছে নীল বিদ্রোহে বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা কী ছিল। আর কিছু প্রশ্ন যেরকম তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওহাবি আন্দোলনের
পরিচয় দাও বা সংক্ষেপে লেখো। বারাসাত বিদ্রোহ তোমরা দেখবে। কয়েকটা বিদ্রোহ যেরকম তোমাদের একটু নলেজ রাখতে হবে, চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, বারাসত বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ফরাজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন। এই আন্দোলনগুলো একটু তোমাদের টিকামূলক, কোন সালে হয়েছিল, কেন হয়েছিল, নেতৃবৃন্দের নাম কি আছে, তো সমস্ত জায়গাটা তোমাদের দেখতে লাগবে এই পাটের বিদ্রোহগুলোকে নিয়ে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ একটি প্রশ্ন, কি উদ্দেশ্যে সরকার ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়ন করেন বা পাশ করেন, পাঠটা তোমাদের দেখতে লাগবে। বোঝা গেল? আর ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ কি ছিল? এই কটি প্রশ্নকে একটু গুরুত্ব সহকারে, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ ভালো করে দেখে নেবে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ভালো করে দেখে নেবে, যেগুলো টিকা আকারে বললাম সেই বিদ্রোহগুলো, আন্দোলনগুলো তোমরা একটু একটু করে পড়ে নেবে। ঔপনিবেশিক অরণ্য আইনটাকে দেখবে, আদিবাসী এবং কৃষকদের যে বিদ্রোহের কারণগুলো কী ছিল এটা একটু দেখে নেবে। তাহলে এই অধ্যায়ে তোমাদের 4 আর সব কিছু হয়ে যাবে, 2 নম্বরও চলে আসবে। ক্যারেক্টারমূলক প্রশ্ন আছে, দুদু মিয়া দেখতে হবে, হাজি মোহাম্মদ মহসিন দেখতে হবে, 2 নম্বরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রয়েছে এগুলো। এবার আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় নিয়ে। চতুর্থ অধ্যায় থেকে মোস্ট সংঘবদ্ধতার গোড়া কথা থেকে, এখান থেকে কিন্তু এবছর 8 নম্বরের প্রশ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম রয়েছে, কারণ 2024 সালে এখান থেকে প্রশ্ন চলে এসেছে। মানে মাধ্যমিকে কিন্তু 2017 সালে থেকে যে শুরু হয়েছে, 17 সালে একবার প্রশ্ন হয়েছিল, 24 সালে এসেছে। তাহলে এবছর কিন্তু পঞ্চম অধ্যায় থেকে আসার চান্স আছে, কারণ 18, 19, 20, 21, 21 পরীক্ষা হয়নি, 22, 23 পঞ্চম অধ্যায় থেকে এসেছে, 24 কিন্তু চতুর্থ অধ্যায় এসেছে। তাহলে 25 কিন্তু পঞ্চম অধ্যায় থেকে আসার সম্ভাবনা রয়েছে। তবুও তোমাদের চতুর্থ অধ্যায়টাকে ভালো করে দেখতে হবে। আমি চতুর্থ অধ্যায়ের ক্ষেত্রে একটা ভালো টিপস বলি, চতুর্থ অধ্যায় কিন্তু মাত্র 3টে প্রশ্নের উপর ভিত্তি করে গোটা অধ্যায়টা দাঁড়িয়ে আছে। প্রথমত, মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র, প্রকৃতি বা গুরুত্ব আলোচনা করো। এখানে তুমি যে নোটটা পড়ছো বা নোটটা তুমি লিখছো, এখানে তোমরা কি কি পয়েন্ট করবে, যে পয়েন্টগুলো করবে সেটাই কিন্তু আবার 4-এর আকারে আসবে। যেরকম সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম কেন বলা হয়, বা সিপাহী বিদ্রোহকে কেন জাতীয় বিদ্রোহ বলা হয়, বা সিপাহী বিদ্রোহকে কেন সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয়, এই পয়েন্টগুলো দিয়ে তো তুমি উত্তরটাকে সাজাবে। এই পয়েন্টগুলোকেই যদি একটু গুরুত্ব সহকারে করে নাও, এখান থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্নগুলো হয়ে গেল। আবার আর একটা প্রশ্ন আছে, লেখায় ও রেখায় জাতীয়তা, কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে তা আলোচনা করো। লেখায় ও রেখায়, লেখা বলতে কি, যে সমস্ত গ্রন্থগুলো আছে, আনন্দমঠ, বর্তমান ভারত, গোড়া, 3টে গ্রন্থ তোমাদের ভালো করে করতে হবে। আর রেখা যেটা আঁকাচ্ছে, ভারত মাতা চিত্র এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। অর্থাৎ এই যে প্রত্যেকটা পার্টগুলো আছে, এবার এখান থেকে যে কোনো একটা গ্রন্থকে নিতে পারে বা কোনো চিত্রকে নিতে পারে, নিয়ে জাতীয়তাবোধ বিকাশে কিভাবে সাহায্য করেছিল। অর্থাৎ লেখায় রেখায় তাকে পড়লেই তোমাদের 5টা কিন্তু 4 নম্বর হয়ে গেল। সিপাহী বিদ্রোহের চরিত্র প্রকৃতি গুরুত্ব পড়লেই ওখান থেকে 4-5টা তোমাদের 4 নম্বর হয়ে গেল। তাই তো, বড় প্রশ্নগুলো বললে হয়ে গেল। আর একটা 3 নম্বরের 8 নম্বরের প্রশ্ন তোমরা দেখবে। 3 নম্বর যেটা হবে আমাদের চতুর্থ অধ্যায়, 19 শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষের কারণ। সভা সমিতির যুগ বলতে কি বোঝো? বিভিন্ন প্রকার সভার পরিচয় দাও, সমিতির পরিচয় দাও। কি কি আছে? বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, ভারত সভা। ভারত সভায় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছে, সুরেন্দ্রনাথ। তো এই যে পাঠটা আছে না, তো একটু করে তোমরা যদি সভাগুলোকে দেখে রাখো, সব মানে বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, ভারত সভা, আর সঙ্গে হিন্দু মেলাটাকে দেখে রাখবে, তাহলেই তোমাদের 4 নম্বর কিন্তু ওভারঅল হয়ে গেল। শুধু একটা 4 নম্বর এক্সট্রা করে তোমরা দেখে রাখবে, সেটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আর ইলবার্ট বিল, এই দুটোকে তোমরা দেখে দেবো। তবে মহাবিদ্রোহের ক্ষেত্রে একটা পার্ট তোমাদের অবশ্যই দেখে রাখা উচিত, যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল বা প্রতিক্রিয়া কী ছিল, এই পার্টটা তোমাদের দেখে রাখতে হবে। এটুকু পড়লে তোমাদের এখান থেকে 4 এবং 8 হয়ে যাবে। এবার তোমরা বলবে, স্যার আপনি কি গোটাটাই তো বলে দিলেন। আরে বন্ধু, 3টা মাত্র বড় প্রশ্নকে ঠিকঠাকভাবে পড়লে, একটু গুরুত্ব সহকারে বুঝে বুঝে পয়েন্টগুলোকে পড়ে নিলেই তো তোমাদের 4 নম্বর হচ্ছে, 8 নম্বর হয়ে যাচ্ছে। আমি তো বললাম 3টা প্রশ্ন, কিন্তু তার ভিতরেই তো সমগ্র 4 নম্বর প্রশ্নগুলো ঢুকে আছে। তবে বেশি গুরুত্বপূর্ণ যদি বলতে চাও, তাহলে কিন্তু অবশ্যই মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি এবং লেখায় রেখা। বুঝা গেল? এবার আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় নিয়ে। পঞ্চম অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু এই অধ্যায়টিকে খুবই ভালো করে তোমাদের পড়তে হবে। প্রথমেই আমি যেটা বলবো, ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা। এবার এখানে যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো তোমরা যদি ঠিকঠাক করে পড়ে নাও একটু ডিটেলসে,
তাহলে আবার অনেকগুলো 4 নাম্বার হয়ে গেল। যেরকম IACS কে করেছিল বলো তো? উত্তরটা দিবে অবশ্যই। হ্যাঁ, তো এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, IACS পড়বে খুব ভালো মতো করে। কলকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু, জাতীয় শিক্ষা পরিষদ, BTI বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, এই সমস্ত পয়েন্টগুলো দিয়ে তোমাকে এই উত্তরটা করতে হবে। এবার এই পয়েন্টগুলোকে তোমরা যদি একটু ডিটেলসে খুব ভালো মতো করে পড়ে নাও তাহলে তো মোটামুটি 1 2 3 5টার মতো 4 নাম্বার উঠে গেল। এখান থেকে আবার 2 নাম্বার প্রশ্ন আসতে পারে। তাহলে এই প্রশ্নগুলো আমি 4 নাম্বারে বলছি না। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি 8 নাম্বারের জন্য দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। বা প্রশ্নটা এরকম বলতে পারে, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। বা এরকমও বলতে পারে, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার পরিচয় দাও। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ছাপাখানা থেকে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে 4 নম্বরের জন্য। এবং হ্যালহেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলার ছাপাখানার বিস্তারে চার্লস উইলকিন্সের ভূমিকা বিশ্লেষণ করো। তবে ছাপাখানা বা মুদ্রণ শিল্পের বিকাশে কিন্তু কয়েকটা ক্যারেক্টার তোমাদের অবশ্যই করতে লাগবে। উইলিয়াম কিরি, গঙ্গাকিশোর ভট্টাচার্য, যতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু দেখে রাখতে হবে অবশ্যই টেস্টের জন্য। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, ইউরাই অ্যান্ড সন্সের ভূমিকা দেখতে হবে। ছাপাখানা থেকে না প্রশ্ন এসে গিয়েছে, তো ওই জন্য মানে লাস্ট টাইম 2023 সালে ছাপাখানা থেকে প্রশ্ন এসে গিয়েছে, 22-এও এসেছে, 23-এও এসেছে ছাপাখানা থেকে প্রশ্ন। পঞ্চম অধ্যায় থেকে ছাপাখানার প্রশ্ন 22-এও আসছে, 23-এও আসছে, 24-এ আসছে চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন। তাহলে 25-এ এবার পঞ্চম অধ্যায় থেকে আসার চান্স রয়েছে। তো ছাপাখানা 22 আর 23-এ এসে গেছে। তাই ছাপাখানাকে হাইলাইট না করে রবীন্দ্রনাথ বা ওই উপনিবেশিক বাংলার বিজ্ঞান কারিগরি শিক্ষা বা যে কোনো একটা টপিককে তুলে দিয়ে 8 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। বুঝতে পেরেছো? এবার যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট, যেটা তোমাদের পড়তে লাগবে, বসু বিজ্ঞান মন্দির তো বলে দিলাম, ওখান থেকে আমি আর নতুন করে আলোচনা করছি না। যে শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা লেখো, শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা লেখো, বা বলতে পারে প্রশ্নটা ঘুরিয়ে বাংলায় ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো, ঘুরিয়ে বলতে পারে। তারপরে শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়, গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রশ্নগুলো। এই প্রশ্নটুকু যদি তোমরা পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের 5 নম্বর অধ্যায়ের হয়ে গেল। অর্থাৎ কয়েকটা প্রশ্ন ঠিকঠাক করে তোমরা পয়েন্টগুলো ডিটেলসে পড়ে নিলেই 8 নম্বরও হয়ে যাচ্ছে, 4 নম্বর হয়ে যাচ্ছে। ভাগ্য ভালো থাকলে এখান থেকে 2 নম্বরের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এইবার একটা কথা বলি, 6ষ্ঠ অধ্যায় আর 7ম অধ্যায়, এই দুটো অধ্যায় 4টে আন্দোলনের উপর দাঁড়িয়ে আছে। কি কি? বঙ্গভঙ্গ, অসহযোগ, আইন অমান্য, ভারত ছাড়ো। 6ষ্ঠ অধ্যায় তুমি যখন এই আন্দোলনগুলো দেখছো এখানে তোমরা কৃষক এবং শ্রমিক শ্রেণীর ভূমিকা পাচ্ছ। আর যখন 7ম অধ্যায় দেখছো তখন নারী এবং ছাত্রের ভূমিকা পাচ্ছ। 6ষ্ঠ অধ্যায়ের ক্ষেত্রে বামপন্থী আন্দোলন যুক্ত হচ্ছে, আর 7ম অধ্যায়ের ক্ষেত্রে নমশূদ্র আন্দোলন যুক্ত হচ্ছে। অর্থাৎ এখানে যে 4টে আন্দোলন রয়েছে, এই 4টে আন্দোলনকে ভিতর থেকে যে কোনো একটা আন্দোলন দিয়ে বলতে পারে কৃষক শ্রেণীর ভূমিকা লেখো, বা শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো, বা নারী সমাজ কি ভূমিকা গ্রহণ করেছিল, বা ছাত্র সমাজ কি ভূমিকা গ্রহণ করেছিল। এই পার্টটাকে একটু ডিটেলসে তোমাদের অবশ্যই দেখতে লাগবে। যেরকম 6ষ্ঠ অধ্যায় থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলোকে একটু গুরুত্ব সহকারে দেখবে, যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা আইন অমান্য পর্বে কৃষকদের ভূমিকা আলোচনা করো, বা প্রশ্নটা বলতে পারে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কেন বাংলার কৃষকরা যোগদান করেনি, বা বিশ্ব থেকে ভারতে কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরকমভাবে প্রশ্ন হতে পারে। 2 নম্বর, আইন অমান্য, অসহযোগ, বঙ্গভঙ্গ, ভারত ছাড়ো আন্দোলনে কৃষক এবং শ্রমিক শ্রেণীর ভূমিকা। এখানে প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে এই কৃষক এবং শ্রমিক শ্রেণীকে তোমরা যোগদান করবে। অবশ্যই ভারত ছাড়োটা গুরুত্বপূর্ণ থাকে সবসময়ের জন্য, বঙ্গভঙ্গটা গুরুত্বপূর্ণ থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আইন অমান্য এবং অসহযোগ দিয়ে দেয়, ভারত ছাড়োটা বেশি গুরুত্বপূর্ণ থাকে। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, এটা অবশ্যই 4 নম্বরের টিকার জন্য খুব ভালো করে দেখবে। আর 20 শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কি রূপ ছিল, অবশ্যই এই প্রশ্নটাকে গুরুত্ব সহকারে তোমরা পড়বে এবং খুব ভালো মতো করে দেখবে, কারণ হাতে সময় পাবে টেস্টের পরে, অবশ্যই ভালো করে দেখবে। আর কিছু টিকামূলক প্রশ্ন, যেমন তেভাগা আন্দোলনের কারণ গুরুত্ব তোমাদের ভালো করে দেখতে লাগবে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী বা নারী সমাজ যোগদান করেনি কেন, গুরুত্বপূর্ণ রয়েছে। বা শ্রমিক শ্রেণীর ভূমিকা দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে, যেটা বললাম আগে। কিছু টিকা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো 2-এও আসতে পারে, 4-এও আসতে পারে, খুব ভালো মতো করে দেখতে লাগবে। সেটা হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ, একা আন্দোলন, মিরাট ষড়যন্ত্র মামলা, রশিদ আলী দিবস, AITUC, তাম্রলিপ্ত জাতীয় সরকার, মোপলা বিদ্রোহ। এই পার্টগুলো 2-এও আসতে পারে, 4-এও আসতে পারে। বুঝা গেল? 7ম অধ্যায় চলে আসি এবার।
সপ্তম অধ্যায় থেকে তোমাদের যে পাঠটিকে খুব ভালো মতো করে দেখতে লাগবে, আবার সেই আন্দোলনগুলো বঙ্গভঙ্গ, অসহযোগ আইন অমান্য, ভারত ছাড়ো, এই আন্দোলনগুলো তোমাদের করতে হচ্ছে। আর এই আন্দোলনে নারী এবং ছাত্র সমাজের ভূমিকা লেখো। প্রশ্ন এরকম হতে পারে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজে বা ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো। দুটোর গুরুত্বপূর্ণ রয়েছে, নারীও গুরুত্বপূর্ণ, ছাত্র গুরুত্বপূর্ণ। এবার প্রশ্ন হতে পারে এরকম যে আইন অমান্য, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। যে কোনো দুটো আন্দোলন তুলে দেয়, নারীদের ভূমিকা লেখো বা ছাত্রদের ভূমিকা লেখো। আর এখানে আরেকটা যুক্ত হবে বাংলায় নমশূদ্র আন্দোলন। পাঠগুলো তোমাদের দেখতে লাগবে, একটু যত্ন সহকারে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে দেখো, অধ্যায়ের ভিতরে কি কি টপিকগুলো রয়েছে, কোন কোন টপিকে গুরুত্ব দিতে হবে, একটু মনোযোগ সহকারে করো, তোমরা কিন্তু অবশ্যই পারবে। সপ্তম অধ্যায় থেকে 4 নম্বরের জন্য অবশ্যই দেখতে লাগবে দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক আলোচনা করো বা বিতর্কটা লিখো। বা অসহযোগ ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণের ভূমিকা কিরকম ছিল বা ছাত্রদের ভূমিকা কিরকম ছিল দেখতে হবে। কিছু টিকা অবশ্যই দেখতে হবে, যেগুলো 2-এও আসতে পারে, 4-এও আসতে পারে, যেরকম দীপালি সহ, কল্পনা দত্ত, ভগৎ সিং, লীলা নাগ, প্রীতিলতা ওয়াদ্দেদার, সূর্য সেন, অনুশীলন সমিতি। 2-এও আসতে পারে, 4-এও আসতে পারে। তো তুমি 2-এর জন্য করছো, একটু বাড়িয়ে পড়লে 4 নম্বরের জন্য হয়ে যাবে। অবশ্যই গুরুত্ব সহকারে করা উচিত। অষ্টম অধ্যায়ে 3টে রাজ্য হায়দ্রাবাদ, কাশ্মীর, জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়েছিল দেখতে হবে। উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি ভূমিকা নিয়েছিল। প্রথম অধ্যায়ের অষ্টম অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন আসছে না, কিন্তু 4 নম্বর আসবে। 8 নম্বর থেকে 4 নম্বর আসে। 3 নম্বর দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো। দেশভাগ কখন হয়েছিল? 1947 খ্রিস্টাব্দে। তো উদ্বাস্তু সমস্যা সম্পর্কে তোমাদের অবশ্যই করতে হবে। নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তির ঠিকানা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তিজনিত সমস্যার সমাধান করেছিল দেখতে হবে। উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের ভূমিকা কী ছিল, অবশ্যই এই পাঠগুলো তোমাদের গুরুত্ব সহকারে করতে হবে। তো এই হচ্ছে তোমাদের সমগ্র টপিক, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার তোমরা বলবে স্যার আপনি তো সব প্রশ্নই বলে দিলেন। সব প্রশ্ন কি বললাম? না, সব প্রশ্ন বলিনি। এখান থেকে অনেকটা কাটছাট হয়ে ফাইনাল সাজেশন হবে, যখন টেস্ট পেপার বেরোবে, বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো চলে আসবে, এখান থেকে অনেকটা কাটিং হবে। কিন্তু টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলের বিভিন্ন স্যারেরা বিভিন্ন ধরনের মানসিকতা নিয়ে প্রশ্ন করে থাকে, তাই জন্যই এতগুলো বলা। এবার তোমরা বলতে পারো স্যার আপনি 3 থেকে 4টি প্রশ্ন বলে দেন তো 8 নম্বরের জন্য কোনটা কোনটা গুরুত্বপূর্ণ হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি, লেখায় লেখায় জাতীয়তাবোধটাকে ভালো করে পড়বে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা বা শান্তিনিকেতন ভাবনা। তুমি যদি 4র্থ 5ম অধ্যায় থেকে করে থাকো, এই পাঠটা তোমাদের খুব ভালো করে পড়তে লাগবে। বুঝা গেল? এবার 6ষ্ঠ অধ্যায় এবং 7ম অধ্যায় যাচ্ছ, অবশ্যই তোমাদের কিন্তু নারী এবং ছাত্র সমাজের ভূমিকা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে, অর্থাৎ অসহযোগ আইন অমান্য, ভারত ছাড়ো, বঙ্গভঙ্গতে এই ভূমিকা পড়তে হবে। তুমি এটা পড়ে যাও, তাহলেই হয়ে যাবে। আর 2য় অধ্যায় থেকে তোমরা বলেছো 2য় অধ্যায় থেকে বলো, 2য় অধ্যায় থেকে তো আমরা পড়েছি, তাহলে অবশ্যই তোমাদের ব্রাহ্ম সমাজকে দেখতে লাগবে। আর সবচেয়ে বড় কথা ডিনোজিও বা ইয়ং বেঙ্গলে কেন গুরুত্ব দিচ্ছি, কারণ এই টাইপের প্রশ্নটা 8 নম্বরে আসে, তো এটা তোমাদেরকে অবশ্যই দেখাটা উচিত। কারণ মাধ্যমিকে নতুনত্ব প্রশ্নকে বারবার করে নিয়ে আসে, তাই এই পাঠগুলো তোমাদের অবশ্যই ভালো করে দেখতে হবে। বোঝা গেল? তা কোনটা কোনটা দেখবে স্যার? 3টি বলে যান। 3টি বললে কোনটা বলবো? সেটাই হচ্ছে তো তোমাদের একটা সশস্ত্র বিপ্লবী আন্দোলন, নারী এবং ছাত্র সমাজ। ছাত্রটা গুরুত্বপূর্ণ রয়েছে, নারীটা গুরুত্বপূর্ণ রয়েছে, তবে ছাত্রটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। বুঝা গেল? এবার তোমাদের হচ্ছে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি, লেখায় লেখা জাতীয়তাবোধ, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ভাবনা, মানে মানুষ প্রকৃতি শিক্ষা সমন্বয়, এগুলো পড়ে যাও। ফাইনালের সময় অবশ্যই তোমাদের শর্টকাট করে দেবো। তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর তুমি যদি ভিডিওটিকে ফেসবুক প্ল্যাটফর্মে দেখে থাকো, অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।